তো এখনকার সময় এই অনেক কারণে, যেমন উন্নত দেশে আরো দেরি বিয়ে করে, উন্নত দেশে মেয়েরা বিয়ে করে 35 বছর বয়সে, তাই না? হ্যাঁ, তো ক্যারিয়ার তৈরি করার জন্য এই জন্য দেখা যায় যে মেয়েদের কিন্তু ক্যারিয়ার তৈরি করতে না পারার মেইন কারণ হলো যে বিয়ে করে ফেলা, এবং বিয়ে করে ফেললো এবং বাচ্চা হওয়া শুরু, তখন কিন্তু সে কিন্তু পরবর্তী ডিগ্রি নেওয়ার মতো অবস্থায় থাকে না আর কি। হ্যাঁ, তো তারপরও অনেকে বলে যে রাধে সে চুলও বাঁধে, এরকম একটা কথা আছে না? অনেকে কিন্তু না, অনেকে কিন্তু বাচ্চাও হচ্ছে, 2টা বাচ্চাও আছে, কিন্তু তারপরে ক্যারিয়ার তৈরি করছে, এরকম আছে। আমি এটা একটা আর্টিকেল পড়ছিলাম, ওই আর্টিকেল অনুযায়ী মেয়েদের কম বয়সে বাচ্চা প্রসব করলে সেই বাচ্চার হেলথ বেশি বয়সে বাচ্চা প্রসবের চেয়ে বেটার। সত্য? হ্যাঁ, এটা সত্যি। তো কম বয়সে বাচ্চা প্রসব করলে সমস্যা নেই। ওই যে বললাম ক্যারিয়ার এটা নিয়ে এত ক্যারিয়ার এখন এখন নিশ্চিত থাকবে না, কারণ এখন তো উন্নত মানের চিকিৎসা ব্যবস্থাপনা, তো এখন থাকবে, আগে থাকতো। আর এখন তো তোমার আরামে ইয়ে হচ্ছে, হ্যাঁ, সিজার করে, এখন আর কোনো সমস্যা নেই। মানে এমনি অল্প বয়সে যদি হয়, আর যদি স্বাভাবিক হয় তাহলে জটিলতা বেড়ে যায় বাচ্চা হওয়ার। তখন তো ধরো সাইজ ছোট, আবার যদি স্বাভাবিকভাবে বাচ্চা বের হয় তাহলে 7 মাসে তো হয় না, 9 মাসে স্বাভাবিক আর কি, 9 মাস 10 দিন ধরা হয়। ও 7 মাসেও, হ্যাঁ 7 মাসেও হয়, 7 মাসে হয় কখন? যখন ধরো যে হরমোনাল সাপোর্ট অনেক সময় খুব ঘাটতি হয়, তখন অনেক সময় দেখা যাচ্ছে যে তার এই ঘটনা ঘটে, অর্থাৎ আগেই প্রসব হয়ে যায়। ওটা ধরে রাখার যে ধারণ ক্ষমতা ওটা অনেক সময় থাকে না, তো ওটা হলো হরমোনাল সাপোর্ট ঠিক মতো না আসলে অনেক সময় এটা হয়ে যায়। কোন ক্ষেত্রে কি বাইরে থেকে কোনো হরমোন ইনজেক্ট করা যাবে যদি মেয়ের বডিতে হরমোন না থাকে? করা যায়। তো তবে হচ্ছে যে প্রথম কথা হলো যে শোনো, আমাদের দেশে উন্নত দেশে তো স্বাভাবিক বাচ্চা হয়, এইগুলো জেনেও রাখতে হবে। উন্নত দেশে তো স্বাভাবিক বাচ্চা হয়, আমাদের দেশে তো সিজার হয়। তো এটা মনে রাখবা যে উন্নত দেশে যে যারা করে ওরা তো আমাদের থেকে বেশি বন্যা, তার মানে ওরাই ঠিক আছে, স্বাভাবিক হওয়াটাই এটাই সঠিক। কোনো কারণ ছাড়া সিজার করলে পাপ হয় না, ডাক্তার হলো যে কাজটা করে না, শোনো, ডাক্তার যে কাজটা করে, ডাক্তার তো মহিলারাই তো এই ডাক্তার খুবই একটা মারাত্মক একটা বিষয়, কারণ যে অ্যানেস্থেসিয়া দেয় একটু বেশি হলে মানুষ মারা যায়। না, তোমার হচ্ছে যেটা হয় ওই যে ডাক্তার যেটা মিথ্যা কথা বলে, তো মিথ্যা কথাই ম্যাক্সিমাম ক্ষেত্রে নাকি বলে যে বাচ্চা হচ্ছে যে মুখ ঘুরে গেছে, উল্টা মুখী হয়ে আছে, মানে মাথা উপরে নিচে পা, সাইজ ঠিক নাই, টাকা খাওয়ার জন্য। কারণ ও একটা যদি সিজার করে তাহলে ধরো ওর 12,000-15,000 টাকা ইনকাম হয়। হ্যাঁ, এই কথা বলে না। এখন তোমরা এখন ডাক্তার বলে এটা করবে কিনা না, যদি মনে করো না ওই যে স্বামীটা হয়, তারা হয়তো চিন্তা করে যে সিজারে তো খরচও বেশি, আবার এই তো যদি নরমাল হয় তো ওটাই ভালো, এটা ভাবে আর কি। তো কিন্তু ডাক্তার ওকে এমন কথা বলে যে তখন ডাক্তার ভয় দেখা দেয়, পানি শেষ হয়ে গেছে, মানে ওই যে জ্বরের মধ্যে পানি নাই, হ্যাঁ মারা যাবে, ওজন বেশি হয়ে গেছে। আর একটা কথা বলে যে হাগু করে দিচ্ছে ওই জ্বরের মধ্যে বাচ্চা, হ্যাঁ তো বাচ্চাটা মারা যাবে, ওর মধ্যে হাগু করে দেয় বাচ্চা, এরকম বলে। তো এইসব কথা বললে তখন মনে করো রাতিনের বউর ক্ষেত্রে একই কাহিনী হবে, রাতিনকে যখন এটা বলবে তখন বলবে তখন রাতে বলবে যে না আপনি এক্ষুনি ক্যাটাগরি বের করেন, তো দেরি করার দরকার নেই। বিয়ে কিসের জন্য করবে? বিয়ে অন্য কারণে করবো, বাইরে যাওয়ার জন্য না, বাইরে শিখে জন্য বিয়ে করবে না, বিদেশি মেয়ে বিয়ে করতেছি না কিছু বলে। রাতের গ্যারান্টি সহকারে লাগবে তো কোনটা বলা বিয়ে ভাই ছেলেরা বলতেছে না, এখন এরকম বুঝলাম, তুই বলিস কি? এই শোনো, এমন তো হতে পারে যে এদের মধ্যে কেউ একজন গাইনি বিশেষজ্ঞ হয়েছে, তোমার বউকে এদের কাছে দিয়ে দেবে, এদের কাছে আর বউরে নিয়ে যাবো আমি, হ্যাঁ প্রবলেম নাই। এটা কোথায় কি করে দিয়ে রাখে দিবে? আচ্ছা যাই হোক, এবার আমরা পড়াই কি করবে তাহলে বয়সন্ধিকাল গেল। এবার দেখো, এবার আমরা এদিকে আসি। দেখো বয়সন্ধিকাল বলা হচ্ছে কিশোর এবং শাবলক প্রাপ্তির অন্তর্বর্তীকালীন সময় হলো বয়সন্ধিকাল। শাবলক
আর কিশোর, কিশোর থেকে সাবালক হওয়ার আগে যে সময়টা, এটা হলো বয়সন্ধিকাল। সাবালক মানে তো বুঝো, তাই না? আচ্ছা, তারপরে দেখো এখানে এই সীমারেখাটা মনে রাখতে হবে। ছেলেদের বয়সন্ধিকাল 13 থেকে 15, আর মেয়েদের হলো 11 থেকে 13। কারো কারো 11, কারো কারো 13, এই এখন বর্তমানে অবশ্য 10-এও কারো কারো মানে ইয়ে হচ্ছে, এমনকি 9-এও হয়ে যাচ্ছে কারো কারো মাসিক। হ্যাঁ, মাসিকটা 9-এও হয়ে যাচ্ছে। কেন? যে বিয়ে না, মানে 9 বছর বয়সে মাসিক হয়, এটা গরম প্রধান দেশের একটু বেশি আর কি, এটা হয় অনেকের। এবং আরেকটা কারণে হয় যে যে মেয়েটা ধরো খুব ছোটকাল থেকেই মানে ইয়ে দেখে, ধরো হিন্দি সিনেমা এটা সেটা খুব দেখতে থাকে, তারপরে এই প্রেমের গান টান যেগুলো আর কি হারাম, প্রেমের গান শোনা কি হারাম, তাহলে এই হারাম গান শুনে এটা সেটা দেখে, তখন মনে করো হরমোনটা আর কি, হরমোন আগেই রিলিজ হতে শুরু করে। আমাদের পিটুইটারি গ্ল্যান্ডে ফলিকল স্টিমুলেটিং হরমোন নামে একটা হরমোন। এই এত কথা বললে তো হবে না, একজন একজন করে বলো, সবাই মিলে বললে তো কে কার কথা শুনতে পাচ্ছি না। হ্যাঁ, দেখো তো তুই কথা বলছে না আর তোমরা সবাই কথা বলছো। আচ্ছা, কথা বললে একজন একজন করে বলো, মানে কে বলছো আমি তো কিছু বুঝতে পারছি না কি বলছো, মানে আমিও যাতে শুনতে পাই সেভাবে বলো। আচ্ছা দেখো, তাহলে যেটা বলছিলাম যে এটা হতে পারে 9 বছর বয়সেও হয় কারো কারো মাসিক, 10 বছর বয়সে হয়, এটা হলো গরম প্রধান দেশে। এবং ম্যাক্সিমাম যেটা হয় যে এখনকার বাচ্চারা তো বেশি ইচ্ছে পাতা বলে একটা কথা আছে, অকাল পাতা বলে কথা, এই কারণে এটা হয়। আবার ছেলেদের ক্ষেত্রেও যে কারো কারো এই যে সীমারেখা যেটা বলা হচ্ছে 13-15, হ্যাঁ ছেলেদের ক্ষেত্রে মানে বয়সন্ধিকালে এটা দেখা যাচ্ছে যে অনেক সময় 12 বছরেই হয়ে যায়। আচ্ছা, তাহলে এখন বলছি শীত প্রধান দেশের এই যে ছেলে মেয়েদের ঘটনা আরো পরে হয়, মানে আরো 3-4 বছর পরে হয়। আচ্ছা, এরপরে দেখো যে একজন বিজ্ঞানীর নাম মনে রাখবো, শিশু কিশোর বিশেষজ্ঞ, টেনার মনে রাখলে হবে, তার নাম অনুযায়ী টেনার দশা। ও শীতের সাথে দেখো, যেমন ধরো কথার কথা একটা ফল পাকতেও কিন্তু গরম লাগে, মানে কিছু কিছু হরমোন থাকে, তাপমাত্রা বেশি থাকলে সেটা রিলিজের ইয়েটা বেড়ে যায়। তো এই জন্য শীত প্রধান দেশে তাপমাত্রা কম, হরমোন সিক্রেশনের ইয়েটাও কম থাকে। শীত প্রধান দেশে তো অনেকের বাচ্চা, মানে বেশিরভাগ মানুষের বাচ্চা হতে সমস্যা বেশি হয়। ওদের তো বাচ্চাও ওই কারণে কম হয়, মানে কিছু তো তাপের দরকার হয়, হরমোন রিলিজ হওয়া বা বাচ্চা ইয়ে করা যায়। শীত প্রধান দেশে দেখবা যে বাচ্চাও কম হয়, অনেক কম হয়, তাই না? এবং 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 আমি লক্ষ্য করে দেখছি যে দেশের মাটি উর্বর হয় সেই দেশের মানুষও উর্বর হয়। যে দেশের মাটি উর্বর, হ্যাঁ, তো বাংলাদেশের মাটি পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি উর্বর, এই জন্য মানুষও উর্বর। স্যার মানুষ উর্বর মানে মানুষ মানে বাচ্চা বেশি হয়, শক্তিশালী, মানে জরায়ুতে যদি মানে বীজ রোপণ হয় সাথে সাথে মানে বাচ্চা হয়ে যাবে, আবার মাটিতে যদি কোনো বীজ যায় তাহলে সাথে সাথে বাচ্চা হয়ে যাচ্ছে, মানে গাছ হয়ে যাচ্ছে। মানে বাংলাদেশে দেখো জনসংখ্যা বেশি হওয়ার মেন কারণ কি, বাংলাদেশের মাটি খুবই উর্বর, এবং বাংলাদেশের মাটি উর্বর বলে বাংলাদেশে খুব বেশি শস্য উৎপাদন হয়, তাই না, অন্য দেশের তুলনায়। এবং মাটি উর্বর বলে কিন্তু বাংলাদেশের খাদ্য খাওয়ারও টেস্ট বেশি, তাই না? যেমন আমার একটা কলিগ আছে না, যে অনেক খায় আর কি, তো ওই বলছে যে আমি হলো জান্নাতে গেলে আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমাকে আর কিছু খাওয়া দিতে হবে না, তুমি শুধু আমাকে গরুর ভুনা আর সাদা ভাত দাও। হ্যাঁ, ওই কলিগটা বলছে, মানে ওর হচ্ছে গরুর মাংস খুব পছন্দ। তো এখন বলছে যে আমি জান্নাতে গেলে আল্লাহকে বলবো, আল্লাহ তুমি আমাকে আর কিচ্ছু দিও না, তুমি আমাকে শুধু তাও আর কি দেশি গরুর ভুনা আর হচ্ছে যে সাদা ভাত, আর কিছু দিতে হবে না। দেশি গরু, তখন আমার দেশি গরু উল্লেখ করতে হবে, মানে অন্য দেশের গরু টেস্ট কম, দেশি তো সবই টেস্ট বেশি, তাই না? আমার মেয়ে একদিন বলছে যে দেশি সবকিছু যেহেতু টেস্ট, বড়টা ছোটটা এখন বলার মতো না। বড়টা একদিন কি বলছে যে, বড়টা বলছে আচ্ছা আমাদের দেশে সবকিছু যেহেতু টেস্ট বেশি, তাহলে কোনো বাঘ যদি বাংলাদেশি মানুষকে খায় তাহলে তো ওরও তো টেস্ট বেশি লাগবে। লজিক আছে, বেশি টেস্ট লাগবে। এখন যদি একটা ইন্ডিয়ান মানুষ যাচ্ছে আর ধরো বাংলাদেশি মানুষ যাচ্ছে, বাঘ টার্গেট করবে বাংলাদেশিকে, এটা টেস্ট বেশি। আমার মেয়ে বলছে চিনবে না অবশ্য, না যদি হিন্দি কথা শুনতে পায় আর বাংলাদেশি কথা, আচ্ছা বাংলাদেশি মুখ দেখে চিনা যায় না। না, ভারতের মানুষ আর বাংলাদেশের মানুষ চেহারা একই।
সংকর না, এরা সবই সংকর। হ্যাঁ ওটা সবই চিনতে পারে না, কথা শুনে যদি বুঝে হিন্দি কথা বাংলা কথা। ও সব কলকাতার মানুষ তো রেখে দিতে স্যার আমরা যেরকম দেশি মুরগি তারপর পাকিস্তানি কিছু অর্ডার করি, মানে তোমরা দেশি বলতে দেশের মানুষ কোন দেশের মানুষের কাছে গড় খাবার সব বুঝে নেবে যে আমার রোগটা ছোঁয়া ও না। করা না আচ্ছা পড়াই আসে, নাহলে কিন্তু বেশি দূর আগাতে পারবো না। দেখো তাহলে এই আমরা হচ্ছে টেনার স্টেজ বা এই বৈজ্ঞানিকের নাম অনুযায়ী বলি, তার নাম অনুসারে বয়সন্ধিকাল পরিবর্তনগুলোকে টেনার স্টেজ বলে। এমনি আমরা বাংলাতে যে টিনেজ বলি এটা 13 থেকে 19 এইভাবে আমরা বলি আর কি। হ্যাঁ যে টিনেজ বলি না আমরা, আমরা যেটা সেটা কিন্তু 13 থেকে 19 হ্যাঁ এই বলা হয় আর কি। এবার দেখো বয়সন্ধিকালে হরমোনের ভূমিকা, এই অংশগুলো সবই এমসিকিউ। তো এখানে সম্মুখ পিটুইটারি গ্রন্থি থেকে কি কি হরমোন বের হয় দেখো, বলছে সম্মুখ পিটুইটারি গ্রন্থির গোনাডোট্রপিক হরমোন, যেহেতু এটা গোনাডকে সক্রিয় করে মানে শুক্রাশয় ডিম্বাশয়কে সক্রিয় করে, এই জন্য এর নাম হলো গোনাডোট্রপিক হরমোন। 3 ধরনের গোনাডোট্রপিক হরমোনের মধ্যে 2টি হরমোন পুরুষে জননাঙ্গ ও আনুষঙ্গিক জননাঙ্গগুলোর পূর্ণতা দানে সাহায্য করে, যেমন ফলিকল স্টিমুলেটিং হরমোন, এটাও কিন্তু পিটুইটারি গ্রন্থি থেকে আসে সম্মুখ পিটুইটারি। সেমিনিফারাস নালিকার বৃদ্ধি ও পূর্ণতা ঘটিয়ে শুক্রাণু উৎপাদনে সাহায্য করে ফলিকল স্টিমুলেটিং হরমোন, কিন্তু মেয়েদেরও আছে, ফলিকলকে উদ্দীপ্ত করে, এই কারণে নাম হয়েছে। হ্যাঁ আচ্ছা, মেয়েদেরটা প্রথমে আবিষ্কার হয়েছিল, মেয়েদেরটা যেহেতু মেয়েদের যে ফলিকল হয়, মেয়েদের তো হয়, ছেলেদের ফলিকল বলে কিছু নাই। ফলিকল মানে এর বাংলা অর্থ থলে, বাংলা অর্থ থলে, কারণ এই যে শুক্রাশয়ের এখানে যে ডিম্বাশয় তো এর মধ্যে কিছু কোষ আকৃতিতে যখন বেশি বড় হয়ে যায় তখন এটা থলের মতো লাগে, তাই এর নাম হলো এটা। তো প্রথমে আবিষ্কার হয়েছিল মেয়েদেরটা, তো তখন একটা নাম দেওয়া হয়ে গেছে, এখন তারপরে ওই নামই তো আর তো নাম করছে না। ওই সেমিনিফেরাস যে নালিকা থাকে না, নালিকার ফাঁকে ফাঁকে ইন্টারস্টিশিয়াল কোষ থাকে যেগুলো আকৃতিতে বড় হয়ে মিয়োসিস ঘটিয়ে শুক্রাণু তৈরি করে, তো ওই কাজগুলো করে। শুক্রাণু তৈরি করতে এই ফলিকল স্টিমুলেটিং হরমোনটা কি করে? না ওই তো এই যে ওই শুক্রাশয়ের মধ্যে শুক্রাণু তৈরির কাজগুলো করতে সাহায্য করে এটাই। হ্যাঁ এই খেয়াল করো, এসি দিকে চলছে, হাওয়া উপর দিকে যাচ্ছে, ঠান্ডা লাগছে। এই ঠান্ডা লাগার মেন কারণ হলো আজকে মনোযোগ দিচ্ছ না ক্লাসে, এই জন্য। হ্যাঁ এবার দেখো এরপর একটা লুটিনাইজিং হরমোন, শুক্রাশয়ের লেডিক কোষগুলো, লেডিক মানে হলো একজন বিজ্ঞানীর নাম হচ্ছে ফ্রান্স লেডিক, ইনি একজন জার্মান শারীরতত্ত্ববিদ, ফ্রান্স লেডিক থেকে নাম হয়েছে। শুক্রাশয়ের লেডিক কোষগুলোকে উদ্দীপ্ত করে টেস্টোস্টেরন নামক পুরুষ যৌন হরমোন ক্ষরণে অংশ নেয়। তাহলে লুটিনাইজিং হরমোন লুটে নেয় মনে করো আর কি, এরকম ব্যাপার যে যৌন হরমোন ক্ষরণে অংশ নেয়। টেস্টোস্টেরন হরমোন যেটা আর কি শুক্রাশয় লেডিক কোষকে উদ্দীপ্ত করে, এবং লেডিক কোষ হলো নামকরণ হয়েছে ফ্রান্স লেডিক তার নাম অনুযায়ী, যেখান থেকে হলো টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ হয়। শুক্রাশয়ের মধ্যে থেকে টেস্টোস্টেরন ক্ষরণ হয়, তো ওখানে কিছু কোষকে আকৃতিতে বড় করে এবং তারপরে দেখা যাচ্ছে সেখান থেকে টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ হয়। তো নামটা লেডিক কোষ কেন হলো? জার্মান একজন বিজ্ঞানীর নাম, জার্মান শারীরতত্ত্ববিদ। হ্যাঁ এরপরে দেখো সম্মুখ পিটুইটারি গ্রন্থির বিপাকীয় হরমোন এবং পশ্চাৎ পিটুইটারি গ্রন্থির ভ্যাসোপ্রেসিন হরমোন দৈহিক চরিত্রের পার্থক্য গঠনে সহায়তা করে। ভ্যাসোপ্রেসিন তো আগে জানো, ভেসেল মানে কি রক্তনালী, তাই না? প্রেসিন মানে প্রেস বা চাপ সৃষ্টি করা, প্রেসার, রক্তনালীর চাপ সৃষ্টি করে, এটা বোঝায়। তো অ্যাড্রেনাল গ্রন্থির অ্যান্ড্রোজেন হরমোন, অ্যাড্রেনাল মানে কি বৃক্কের কাছে, অ্যাড্রেনাল মানে বৃক্কের কাছে, হ্যাঁ কিডনির উপরে বা কিডনির পাশে, দুইটার নামই হয়। শরীরের বিশেষ বিশেষ জায়গার লোম বৃদ্ধি, মানসিক ও যৌন চরিত্রের পরিবর্তন ঘটাতে সাহায্য করে। শুক্রাশয় টেস্টোস্টেরন হরমোন, দ্বিতীয় নম্বর লাইনটা গুরুত্বপূর্ণ, পিটুইটারি গ্রন্থিকে ফলিকল স্টিমুলেটিং ও লুটিনাইজিং হরমোনে উদ্দীপ্ত করে। আমাদের মস্তিষ্ক থেকে 2টা হরমোনকে উদ্দীপ্ত করতেও এই টেস্টোস্টেরন হরমোনটা ভূমিকা রাখে। এই হরমোন 2টি শুক্রাশয়কে টেস্টোস্টেরন হরমোন ক্ষরণে উদ্দীপ্ত করে, এটুকু মনে রাখবো। এবার দেখো মেয়েদের বয়সন্ধিতে হরমোনের ভূমিকা। মেডিকেল অ্যাডমিশনের জন্য কোনটা করতে? ও মেডিকেল অ্যাডমিশনের জন্য এখান থেকে আসেনি সেভাবে, ওইদিকে আবার একই জিনিস আছে, ওখান থেকে আসে, এখান থেকে আসে। এই জিনিসগুলো আবার সামনেও আছে। হ্যাঁ মেয়েদের বয়সন্ধিতে হরমোনের ভূমিকা দেখো, যে ফলিকল স্টিমুলেটিং হরমোন
ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল মনে আছে? ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল কোনটা? এই যে ধরো এটা ধরো ডিম্বাশয় বড় করে হ্যাঁ হ্যাঁ অনেকগুলো এরকম ফলিকল তৈরি হয়, অনেকগুলো হয়, এর মধ্যে কিছু ফলিকল বড় হয়ে গেল, তখন এর নাম হলো গ্রাফিয়ান ফলিকল, তাই না? এই কাজগুলো তো হরমোন করে থাকে, তাই বলছে ফলিকল স্টিমুলেটিং হরমোন এই কাজটা করে, উদ্দীপ্ত করে এই কাজটা করে, এবং ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল প্রভাবিত করে রস চক্র শুরু করতে সাহায্য করে। লুটিনাইজিং হরমোন এটা মনে রাখবা যে আর কি লুটিনিয়ার কাজ করে, ডিম্বাশয়ের কর্পাস লুটিয়াম সৃষ্টি, বৃদ্ধি ও স্থায়িত্বকে প্রভাবিত করে এবং তা থেকে প্রজেস্টেরন নামক স্ত্রী যৌন হরমোন ক্ষরণে উদ্দীপ্ত করে। কর্পাস লুটিয়াম কখন হয়? যখনই এখান থেকে যখনই গ্রাফিয়ান ফলিকল থেকে ডিম্বাণুটা বের হয়ে যায়, ডিম্বাণুটা বের হয়ে যায়, যদিও এই ডিম্বাণুটা আসলে সেকেন্ডারি উসাইট বলা হয়, এই ডিম্বাণুকে কেন বলা হয়? সামনে আছে, তো যখন এটা বের হয়ে যায় তখন এটা হলুদ কালারের হয়ে যায়, তখন এটা দেখতে হলুদ হয়ে যায়, তখন এর নাম কর্পাস লুটিয়াম। এই জিনিসটার থেকে যখন ডিম্বাণু বের হয়ে যাবে তখনই এই জিনিসটা হয়ে যাবে কেমন হলুদ, হলুদ কালি তো নাই, তখন মনে করে হলুদ হয়ে যাবে, তখন এটার নাম হলো কর্পাস। কর্পাস মানে দেহ, কর্পাস মানে দেহ, কর্পাস লুটিয়াম, লুটিয়াম মানে হলুদ, লুটিয়াম মানে হলুদ। তার মানে কি যে মনে রাখা সোজা, গ্রাফিয়ান ফলিকল থেকে লুটিনাইজিং হরমোন ডিম্বাণুকে লুটিনায়, ডিম্বাণুকে লুটিনায়, লুট করে, ডিম্বাণু ওখান থেকে বের হয়ে আসে, মানে কি লুট করে, তাই না? কে করে? লুটিনাইজিং হরমোন। যখনই এই গ্রাফিয়ান ফলিকল থেকে ডিম্বাণু বের হয়ে যায় তখন এর চেহারা হলুদ হয়ে যায়, তাই না? এই জন্য ডিম্বাণুকে লুট করে। ও ডিম্বাণুকে লুট করা বলতে যে যখন তোমার হচ্ছে যে ফলিকল স্টিমুলেটিং হরমোন তো এখানে কাজ করছিল, হ্যাঁ, তো ফলিকল স্টিমুলেটিং হরমোনের কারণে এটা যখন অনেক বড় হয়ে যায়, এর মধ্যে তো পরিবর্তন হয়, অর্থাৎ মিয়োসিস বিভাজন হয়, মিয়োসিস বিভাজনের পর্যায়ে বাইরের দিকে একটা চাপ সৃষ্টি হয়, যখন ও বড় হয়ে যায়, মানে ডিম্বাণুটা যখন একটু বড় সাইজ হয় তখন বাইরের দিকে একটা চাপ সৃষ্টি হয়, তখন ফেটে যায়, বাইরের দিকে কিছু কোষ নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায় যখন, তখন ওখান থেকে ডিম্বাণুটা ছিটকে বের হয়ে যায়, ছিটকে বের হয়ে যায়, বের হয়ে কোথায় যায়? এই যে ফিমরি আছে না, ফিমরি মনে রাখবা, ফিঙ্গার, ফিঙ্গার থেকে ফিমরি নামকরণটা হয়েছে, ফিঙ্গার থেকে ফিমরি, ফিমরি আছে না, এই জায়গাটা ফিমরি বলে, ফিঙ্গার থেকে ফিমরি মানে এগুলো আঙ্গুলের মতো, তখন এই যখনই এখান থেকে বের হয় তখন এই ফিমরি, ফিঙ্গার, আঙ্গুল, আঙ্গুল দিয়ে ধরে ফেলে, খপ করে ধরে ফেলে, ডিম্বাণুকে ধরে ফেললো। তাহলে এই এই কাজটা তো আসলে লুটিনাইজিং হরমোন এই ডিম্বপাত ঘটাতে সাহায্য করে, ছুটাই দিতে সাহায্য করে, লুটিনাইজিং হরমোন ডিম্বপাত ঘটতে মানে লুটিয়ে নিতে সাহায্য করে, তাই এর নাম লুটিনাইজিং। মনে রাখার জন্য লুটিনাইজিং মানে তো হলুদ, তাহলে কি লুটিয়ে নিতে সাহায্য করছে লুটিনাইজিং হরমোন, মনে রাখা সোজা, লুটিয়ে নিতে সাহায্য করছে, যখন এই লুটিনাইজিং হরমোন ডিম্বপাত ঘটাই দিল তখন এর নাম হলো কর্পাস লুটিয়াম, হলুদ হয়ে গেছে, তাই না? এই এখানে আসছে, এখানে চলে আসে, তারপরে আস্তে আস্তে কিন্তু এখানে অনেক, এর ভিতরে কিন্তু অনেকগুলো মাইক্রোভিলাই আছে, মানে তোমার ইয়ের মতো, মানে সুতার মতো, আঙুলের মতো অনেক মাইক্রোভিলাই আছে, আঙুলের মতো তবে সুতার মতো চিকন, তো যাদের কাজ হলো খালি এদিকে বিট করা, এদিকে বিট করা, তো ও তো এরকম এরকম করেই যাচ্ছে, তখন বাধ্য হয়ে বিট খায়, ধাক্কা খায় সামনে আগাতে থাকে, সামনে আগাতে আগাতে অ্যাম্পুলা নামক জায়গা, স্থিত জায়গা, ওখানে অপেক্ষা করে, ওখান থেকে আর যায় না, ওখানে ওই ইয়ে করাটা সাময়িকভাবে ওই বিট করাটা বন্ধ হয়ে যায়, অ্যাম্পুলাতে বন্ধ থাকে, অ্যাম্পুলাতে বন্ধ থাকে, ওখানে বিট হয় না, অ্যাম্পুলাতে খালি বন্ধ, ওটা স্টেশন, ওখানে থামে আছে। তো থামে আছে কেন? যে ও কিন্তু একজনের অপেক্ষা করছে, একজনের অপেক্ষা, একটা স্টেশনে থামে আছে, হ্যাঁ, শুক্রাণুর অপেক্ষা আছে যে ওই আসবে, মানে ধরো এদের মধ্যে ফোনে কথা হয়েছে যে তুই অ্যাম্পুলাতে থাকবি, আমি আসবো, এরকম ধরো ফোনে কথা হয়েছে, তাই না? ফোনে কথা হয়েছে, তাই এখন ও অপেক্ষা করছে, কোন জায়গায় ওকে ঢুকলো, কি ফোন, এই কথা বলেছে, এটা পুরো মনে দেখা যায় না, দেখা যাবে না, তো তো এখানে ওয়্যারলেস কানেকশন থাকতে পারে না, হ্যাঁ হ্যাঁ ওয়্যারলেস কানেকশন থাকতে পারে, এখন এই সর্বোচ্চ 36 ঘন্টা, সর্বোচ্চ এই এদিকে দেখো, সর্বোচ্চ 36 ঘন্টা এই অপেক্ষা করতে পারে, এই সর্বোচ্চ 36 ঘন্টা অপেক্ষা করবে, এত লয়াল, হ্যাঁ, যদি দেখা যায় 36 ঘন্টা সর্বোচ্চ, 36 ঘন্টা অপেক্ষা করেও যদি শুক্রাণু না আসে, তখন ও চিন্তা করে কি রে, আসার কথা ছিল শুক্রাণু, এখন আসলো না, কি করতেছে, এখন আসে না কেন, দেখি তো ও কি হলো, এখানে কি বসে আছে নাকি, তো তখন আবার সামনে, আবার তখন এক পর্যায়ে আবার বিট শুরু হয়, তখন এই সামনে বিট খেয়ে খেয়ে আবার সামনে আসে, এসে এখানে এসে দেখা দিই এখানেও তো নাই শুক্রাণু, তখন ওর মন খারাপ হয়ে যায়,
হ্যাঁ তখন কি আশা কথা আসবে না, তখন ও তো ধ্বংস হয় এবং ওই ধ্বংসের পাশাপাশি ধ্বংসের কিছু এনজাইম এগুলাতেও লাগে এবং ফলিকল স্টিমুলেটিং হরমোন তাহলে ওই ইমপ্ল্যান্টেশন আর হয় না? না হবে না তো, শুক্রাণু আসবে না, শুক্রাণু আসবে implant। মূল সংস্থাপটা না হলে কেমন? হ্যাঁ হ্যাঁ মানে ওখানে কতদিন থাকে গেল? হ্যাঁ না ভাঙিয়ে দেখলো যে শুক্রাণু নাই তখন তো ভেঙে যাবে। দেন ওটা সব হ্যাঁ চারপাশে লেয়ার হয়ে যাবে। সব ভেঙে যাবে। এটা কয়দিন পর পর হয়? ওই যে সাধারণভাবে 28 দিন থেকে 32 দিন। 28 দিন ধরে একটা ডিম বাচ্চা আছে? না 28 দিন ধরে বাঁচে নাই, পুরাটা সাইকেল কমপ্লিট পুরো হতে সাইকেল 28 দিন লাগে। পুরো সাইকেল ঘুরতে ধরো 28 দিন লাগে। 28 দিন লাগে। পুরো সাইকেল ঘুরতে কিন্তু এটা আছে তো পড়া। 14 থেকে 15তম, হ্যাঁ আছে 14 থেকে 15তম দিনের মধ্যে এরা অ্যাক্টিভ হয় এবং হচ্ছে যে এই সময় যদি নিষেক না হয় তাহলে তো সেটা ভাঙার পর্যায়ে চলে যায়, তাই না? এই আর কি। মানে তো ওই হ্যাঁ তাহলে লুটেনলেই আচ্ছা। তারপরে দেখো যে এরপরে সম্মুখ পিটুইটারি গ্রন্থির গ্রোথ হরমোন পেশির বৃদ্ধি এবং শক্তিকে নিয়ন্ত্রণ করে। সম্মুখ পিটুইটারি গ্রন্থির গ্রোথ হরমোন এইগুলো কিন্তু এই অধ্যায় এই জায়গা থেকে কোশ্চেনই হয় না, এটা আবার 8 অধ্যায় আছে, হ্যাঁ ওখান থেকে ওই যে চারটা আছে। হ্যাঁ চার্ট আছে না ওখান থেকে, হ্যাঁ। এখান থেকে কোনো কোশ্চেন হয় না, দিয়েছে তাই। ডিম্বাশয়ের ইস্ট্রোজেন হরমোন ও না ওটা আমরা ছন্দের মাধ্যমে খুব সহজেই করে ফেলতে শুরু করেন তাহলে। এদিকে আর নাই, এদিকে কিছুই নাই। এখন দেখো এটা কিন্তু সৃজনশীল হিসেবে আসে, এই যে ছেলেদের বয়ঃসন্ধিকালীন পরিবর্তন সমূহ সৃজনশীল ছেলে ও মেয়েদের দুইটাই তিনটাই এখানে ছেলে মেয়েদের মানসিক পরিবর্তন সহ সৃজনশীল হিসেবে বোর্ড পরীক্ষায় আগে আসতো, যখন আর কি তোমার ছিল এই অধ্যায়টা তখন এটা আসতো। তাহলে এখানে 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 কি আচ্ছা না বোঝার মতো কিছু আছে কিনা আমি একটু দেখি, থাকলে বলি সেগুলা। আচ্ছা যেমন ধরো মেয়েদের বয়ঃসন্ধিকালের এখানে থেলার কি 1 নম্বরে আছে, দেখো থেলার কি পাইছো? থেলার কি, থেলার কি নামটা শুনে মনে হচ্ছে ইয়ার কি, তাই না? থেলার কি, থেলা মানে থলে, থেলা মানে থলে, কারণ হচ্ছে এই পাওনি মেয়েদের কোনো ছেলেদেরটা দেখাবো না। এই ছেলেদের মধ্যে একটাও না বোঝার কিছু আছে যে দেখাবো, আমি বললাম যেটা না বোঝার সেটা মেয়েদেরটা হ্যাঁ হ্যাঁ থেলার কি মানে থেলা মানে থলে, অর্থাৎ স্তন্যগ্রন্থি ওটা থলের মতো, ওটা বড় হয় এই জন্য এটাকে থেলার কি হচ্ছে। আর তারপরে দেখো পিউবার কি, পিউবার কি নামকরণ কেন হলো? হ্যাঁ পিউবিক, এই যে আমাদের এখানে পিউবিকের ব্যাপার আছে না, তো এই পিউবিস অস্থি আছে, তো পিউবিস অস্থি এটা পিউবিস অস্থি এই জায়গাতে চুল গজায়, এই জন্য এর নাম হয়েছে পিউবার। আচ্ছা তারপর হলো 8 নম্বর পয়েন্টে দেখো যে এটা না বুঝতে পারো যে প্রথমে রসচক্রকে মেনার্কি বলে, অর্থাৎ রসচক্র শুরু হয় প্রথম রসচক্রকে মেনার্কি বলে। মেনার্কি মানে মিনিস্ট্রেশন হয়, মিনিস্ট্রিয়াল সাইকেল ঘটে যেটা আর কি, এই জন্য নাম হয়েছে যে মেনার্কি। মেনা থেকে মিনিস্ট্রিয়াল সাইকেল যেটা ওইটা প্রথম হয়তো তাই এরকম নাম হয়েছে। হ্যাঁ তাহলে এই 3টা বোল্ড করা অক্ষর এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। বলো ছেলেদের 8 নম্বর। ছেলেদের 8, আমি সিরিয়াসলি জানি না, আপনি বলতে পারবেন। ছেলেদের 8। আচ্ছা যৌনাঙ্গের সেমিনাল ভেসিকল, এটা তো একটা গ্রন্থি, পোস্টেড গ্রন্থি ও কাউপার গ্রন্থি, এগুলো তো সবই গ্রন্থি আর কি। হ্যাঁ আচ্ছা তো পোস্টেড গ্রন্থি কাউপার গ্রন্থি, তো পোস্টেড গ্রন্থি থেকে তো ক্ষার ধরনের উপাদানও নিঃসরণ হয়, আর কাউপার গ্রন্থি থেকে মূলত পিচ্ছিল পদার্থ নিঃসরণ হয়। আচ্ছা স্যার, যে সেমিনাল ফ্লুইডে ফ্রুক্টোজের কেন আছে? কত নম্বর? ও আচ্ছা তারপরে এদের নিঃসরণ শুরু হয়। আচ্ছা তারপরে হলো যে এবং সেমিনাল ফ্লুইডে ফ্রুক্টোজের আচ্ছা ফ্রুক্টোজের আবির্ভাব এই কারণে হয়, এখানে ফ্রুক্টোজকে ভেঙে এটিপি তৈরির কাজটা চলে, মানে অর্থাৎ শুক্রাণুর মধ্যে তো মানে এটিপি ওইটা ভাঙার কি যে কাজটা, সাঁতার কেটে যেতে হ্যাঁ হবে এই সাঁতার শক্তিটার জন্য? হ্যাঁ ওটা ফ্রুক্টোজ ভেঙে এই সাঁতার কাটার কাজটা এটিপি তৈরির কাজটার জন্য এই ফ্রুক্টোজের। বলো আর কোনটা? আচ্ছা ফ্রুক্টোজ এখানে কি কাজ করে? ওই যে বললাম যে ফ্রুক্টোজ হলো এটিপি তৈরি করতে সাহায্য করে ওখানে ভেঙে। হ্যাঁ ওই যে সাঁতার কেটে যাবে শুক্রাণু সাথে আচ্ছা সাঁতার কেটে যাবে, বুঝে গেছি। তাছাড়া হ্যাঁ এখানে আমি ভালো বুঝছি। তবে হচ্ছে কারো কোনো ছেলেদের এরকম হয় যে শুক্রাণু লিস্ট থাকে না, মানে শুক্রাণু সাঁতার কাটতে জানে না। দেখা যাচ্ছে ওই ছেলেটা ঠিকই সাঁতার কাটতে পারে নদীতে পুকুরে, কিন্তু ওর শুক্রাণু সাঁতার কাটতে পারে। এই শুক্রাণু যদি সাঁতার কাটতে না পারে তাহলে কিন্তু ওরা জিন্দিগিতে বাচ্চা হবে না, ওটা বাচ্চা হওয়ার কোনো ওষুধ নেই, কোনো চিকিৎসাই নেই। স্যার ও আচ্ছা আচ্ছা ঠিকই তো আছে, হবে না নিজের তো আর হবে না, ওটা তুমি এখন বলতে পারো টেস্টি বেবি করলা, সেটা তো আর তোমার হলো না, ওটা তো অন্য কোনো। স্যার ট্রেন করাবো।
হ্যাঁ সাঁতার কাটা শিখাবো প্রতিদিন ওই যে নদীতে নিয়ে যাই এখন যদি হাতই না থাকে তাহলে যেমন সাঁতার কাটা যাবে না, শুক্রাণু লেজ নাই ওই জন্য সাঁতার কাটা বুঝছো? ওটা জিনগত ত্রুটি, ওটা ঠিক করার কোনো উপায় নাই, জিনগত ত্রুটি ঠিক করার উপায় থাকে না। আচ্ছা বয়স হয়ে গেলে স্যার লেজ বিহীন শুক্রাণু দিয়ে আবার ডিম্বাণুরে নিষেধ করা সম্ভব? না সম্ভব যদি না। না ডিম্বাণু বাইরে নিষেধ করে আর লেজ সম্ভব না এটা? থাকলে শক্তি ও দিয়ে কি করব? না সম্ভব শুরুতে বসা লেজই নাই, আমি শক্তি বাইরে দিয়ে আনলাম বাইরে না যেভাবে ও না ওই যে তখন ভাঙার সময় তখন হলো ওই লেজ বারবার দুলতে থাকে, ওখান থেকে শক্তি একটা লাগে ওই ডিম্বাণু প্রাচীর ভাঙতে, কৃত্রিমভাবে ঠোকাতে করা থাকে। যাচ্ছে। হ্যাঁ শুরু দিয়ে পুরো ঢুকাই দিবে না ওইভাবে বাইরে থেকে তুমি ঢুকালে তো হবে না। হ্যাঁ তাই হয় নাকি? কি হয়? কি হতো? সুবিধে হতো। ওটা এত ক্ষুদ্র হয়, ওটাকে ধরবে কেমনে? হ্যাঁ যেমন একজন বলছে যে মানে এখন বলছে যে কারো কারো এরকম হয়, একটা শুনছিলাম একজন আর কি একটা বলছে কথা বলি না শোনো ওই যে একবার কোনো একটা ব্যাচে এরকম বলছিল একটা কোশ্চিন আর কি, একটা ছাত্র একে বলছিল মানে তোমার হচ্ছে যে লজ্জায় বলেনি সবার সামনে, তো এরকম ছিল ওর কোশ্চিনটা এরকম যে অনেক সময় বিয়ের পরে দেখা যায় যে কারো কারো যে নিজেদের উপরে অত্যাচারের কারণে হয়তো অসুখ হয়েছে, তো অসুখে দেখা যাচ্ছে তার যে শুক্রাণু সেটা দেখা যাচ্ছে যে আগেই বের হয়ে যায়, তো ওটা স্ত্রী জনকে যায় না এরকম। তো তখন তখন মনে করো কারো কারো থাকে যে এটা থাকে এরকম, শতকরা 1-2% এরকম হয় যে ওষুধেও ভালো হয় না এরকম থাকে। এখন মনে করো যে আগে বের হয়ে যায়, এখন একজন প্রশ্ন করছিল আমাকে একাই, বলছে আচ্ছা যদি এরকম হয় যে ওর তো তাহলে বাচ্চা হবে না যেহেতু যাচ্ছে না ভিতরে, তাহলে যদি চামচে করে ঢুকাই দেয় চিন্তা করে বলছে চামচে করে ঢুকাই দিলে কি হবে? স্যার আমার কথাটা হচ্ছে যে স্যার বাচ্চা করার জন্য আর কি চামচে করে ঢুকাই ডিম্বাণু তো একটা কোষ তাই না? হ্যাঁ তো রেস্ট্রিকশন এনজাইম দিয়ে ওটাকে কেটে ওর মধ্যে শুক্রাণু রেখে লাগাই দিয়েছে। না আসলে এই কাজগুলা এত অল্প কয়েক সেকেন্ডের ব্যাপার, মানে এগুলা বেশি সময় হলে নষ্ট হয়ে যায়। স্যার আমি জিজ্ঞেস করলাম না যে তুমি কত বড় চামচ খেতে যাচ্ছ ভাত রান্না করে না নরমাল যে মুচকুনটা না ওটা আসলে ওই বাইরে শুক্রাণু যখনই বের হবে তো তখনই তো মারা যায়, দেখা পাবে এটা শুক্রাণু বাইরে বাঁচতে পারে না বুঝছো, শুক্রাণুটা বাইরে বের হলে ও আর বাঁচতে পারে না, ও মারা যায়। তখন তুমি মারা যাওয়া জিনিসকে তুমি চামচে তুলে দিলেও তো কাজ হবে না, তারা মরেই তো গেছে, ও তো মরে গেছে, ও হবে না, যে একটা নির্দিষ্ট তাপমাত্রা লাগবে সেই তাপমাত্রা অনুযায়ী যাচ্ছে না, তাহলে তো হবে না আর কি বুঝছো। এই তো ওই তোমার বেশি অত্যাচারের কারণে অনেক সময় এই রোগটা হয়। মানুষ হত্যা করলে তো ফাঁসি হতে না আচ্ছা তাহলে এরপরে দেখো এবার রসচক্রতে আসি, বয়সন্ধিকালে ছেলে মেয়েদের মানসিক পরিবর্তন। আচ্ছা এই দেখো এটা এত হাসি তুমি আছে আমি আমি কিন্তু মাঝে মধ্যে তোমাদের ভাষা এবং কথা মাঝে মধ্যে ভুলে যাচ্ছি যে এটা কিন্তু ইউটিউবে যাচ্ছে। যাক কমন না স্যার আমার কথা লজিক আছে না স্যার আমার কথা লজিক আছে না কোন কথাটা? এদের কোনো কথা লজিক নাই স্যার, আপনি পড়ান মানুষ মানলে যদি ওর ছেলেদের জেনে গেছে দেখো এবার বয়সন্ধিকালে ছেলে মেয়েদের মানসিক পরিবর্তন, এখানেও না বোঝার মতো কিছু আছে নাই নাই। এবার আমরা চলে আসি, এটা কিন্তু সৃজনশীল হিসেবে আসে রসচক্রের ব্যাপারটা। এখানে প্রথমে আমাদের একটা জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে প্রথম প্যারার শেষ 2 লাইন যে প্রতিবার জরায়ু চক্র শেষে রক্ত সহ মিউকাস ও অন্যান্য পদার্থ যোনিপথে বেরিয়ে যায়, একেই রসস্রাব বা রক্তস্রাব বলা হয়। তো এই যে প্রথম প্যারার শেষ 2 লাইন, এই রসস্রাব বা রসচক্র এটা কাকে বলে, রক্তস্রাব বা রসস্রাব কাকে বলে, এটা জ্ঞানমূলক কোশ্চেন। হ্যাঁ এরপরে দেখো রসচক্র কাকে বলে, এটাও জ্ঞানমূলক কোশ্চেন, যে বলছে স্ত্রীলোকের সমগ্র যৌন জীবনকালে প্রতি 28 দিন অথবা 24 থেকে 32 দিন এর মধ্যে হতে পারে, পর 3 থেকে 5 দিন পর্যন্ত এটা স্বাভাবিক, কারো কারো সর্বোচ্চ 7 দিনও হতে পারে, তবে 7 দিনের বেশি হলে সেটা অসুখ। 3 থেকে 5 দিন পর্যন্ত জরায়ুর অন্তঃস্থ স্তর বা এন্ডোমেট্রিয়াম অবক্ষয়ের ফলে রসস্রাব এবং পরে দেহের অন্যান্য যৌনাঙ্গের যেমন ডিম্বাশয় জরায়ু ইত্যাদি যে পর্যায়ক্রমিক পরিবর্তন ঘটে তাকে রসচক্র বলে। এটা ক্ষয়ের জন্য আসে 3 সাধারণত। থেকে 5 দিনে কি পেইনটা থাকে? হ্যাঁ পেন কারো কারো পেন থাকেই না একবারে, মানে যদি ঠিকঠাক ভাবে বের হয় তাহলে আসলে ওরকম তেমন একটা পেন হয় না, যদি ঠিকঠাক ভাবে বের না হয় তাহলে পেন হয়। হ্যাঁ
ভালোভাবে সঠিকভাবে বের হয়ে গেলে সেটা কিন্তু ম্যাক্সিমাম অতটা ক্ষেত্রে তো পেইন হয় সবার। হ্যাঁ না অল্প হয়, কিন্তু অস্বাভাবিক কারো কারো পেন হয়, অস্বাভাবিক। ওইটা অস্বাভাবিকটা তখন হয় যখন ক্লিয়ার না হয়, ক্লিয়ার না হলে অস্বাভাবিক হবে, আর যদি ক্লিয়ার হয় তাহলে অতটা হবে না, বেশি পেন হবে। এবং কেউ যদি মনে করে তার সারা জীবনে একবারও তার হচ্ছে ইয়ে হবে না, মাসিক হবে না, সেটাও সম্ভব। কিভাবে? যে তাহলে তাকে 20-25টা বাচ্চা নিতে হবে, তাহলে তার মাসিক একদিনের জন্য হবে না। বাচ্চা যখন থাকবে পেটের মধ্যে তখন তার মাসিক হবে না। হ্যাঁ, কিন্তু ওটা তো আবার কষ্টদায়ক, অতগুলো বাচ্চা প্রতি বছর একটা করে বাচ্চা নিতে হবে। 20 বছর ধরে বাচ্চা হওয়ার তো বাচ্চা হলে তো আর মাসিক হয় না, বাচ্চা যখন পেটের মধ্যে তৈরি হতে থাকছে আর কি, ওই সময় তো হবে না। আবার নতুন বাচ্চা হলো, ওটা বের হয়ে গেল, আবার নতুন বাচ্চা হলো। তাহলে যদি প্রত্যেকবারই নতুন বাচ্চা হতে থাকে, যদি হতে থাকে তাহলে তার মাসিক হবে না। তো তাহলে মাসিক যদি রোধ করতে চায় তাহলে প্রতি বছরে একটা করে বাচ্চা নিতে হবে, তাহলে মাসিক হবে। ক্ষুধাও কম লাগে, কারণ না, কিন্তু স্যার ডিম্বপাত যদি না হয় তাহলে বাচ্চা কেমনে হবে? না, ডিম্বপাত হচ্ছে এবং নিষিক ক্রিয়ার মাধ্যমে শুক্রাণু যেহেতু বাচ্চা হচ্ছে বারবার, তাহলে তো আর সমস্যা নেই। তো স্যার কাঠি ধরা নিলেই তো হয়। মানে বুঝুনি, মানে ধরো যে সাধারণত ডিম্বপাত তো হয়, তাই না? হওয়ার পরে শুক্রাণু না আসলে তখনই তো মাসিক হয়। কিন্তু যদি সে বিবাহিত হয় এবং প্রতি বছর একটা করে বাচ্চা নেয়, তাহলে তো তোমার কিন্তু স্যার এটা ডিম্বপাত তো হবে হচ্ছে পিরিয়ডের আপনার 14তম দিনে হয়তো 14তম ডিম্বপাতটা দিনে, হয়, হ্যাঁ। তাহলে সেক্ষেত্রে আমার 14 তো থেকে পিরিয়ড 15তম হচ্ছে না, দিনে, তো 14 থেকে 15তম দিনে, মানে অর্থাৎ হলো পিরিয়ড হওয়ার মাঝামাঝি একটা সময়, যে সময়টা 14 থেকে 15তম দিনে, যে সময় শুক্রাণু ডিম্বাণু যে সময় সতেজ থাকে, মানে উপযুক্ত থাকে নিষেক ক্রিয়ার জন্য। তো এখন যে সে মনে করলো আমি প্রতি বছর একটা করে বাচ্চা নেব, তাহলে তো সে তো ধরো নিষেক ক্রিয়াও করছে, বিয়ে যেহেতু করছে, তাহলে তো নিষেক ক্রিয়া হচ্ছে, 14তম 15তম দিনেও নিষেক ক্রিয়া করছে। তো বাচ্চা যদি হতেই থাকে সব সময়, তাহলে তো এইটা নষ্ট হবে না, এন্ডোমেট্রিয়ামও নষ্ট হবে না, মাসিকও আর হবে না। তাহলে প্রতি হ্যাঁ রাতে কিন্তু চিন্তা ভাবনা একটু করেছে যে ওর বউয়ের ক্ষেত্রে 20-25টা বাচ্চা নেবে। আরে তো জেনিরো সার্জন হবে না, মাসাজ তো কোটি কোটি টাকা। হ্যাঁ, তোমার তো কোটি কোটি টাকা, তোমার তো সমস্যা নেই। টাইম ম্যাটার। একটা বাচ্চাকে পালন করা অনেক না স্যার, কষ্ট। একটাই কাঁধের উপর, একটাই কাঁধের উপর, একটা মাথার উপর, একটা না, ঘাড়ের উপর, একটা পায়ের উপর। বাচ্চারা মানে বাদ বাকিগুলো না, রাতিন হচ্ছে যেটা বলবে, শোনো, রাতিন যেটা বলবে, ওর বউকে যেটা বলবে, রাতিন বলবে যে দেখো তোমার এর মধ্যে যা মাসিক হয়েছে, কিন্তু আমি তোমাকে আর কষ্ট দিতে চাই না। তোমার মাসিক হলে একটু না একটু তো পেন হবে, আমি এই পেন তোমাকে দিতে চাই না। এই জন্য আমি চাই না, পেন ক্লিয়ার না, এই জন্য আমি চাই যে তুমি প্রতি বছর একটা করে বাচ্চা হও, বাস তোমার আর মাসিক হবে না। বাচ্চার কষ্ট। না স্যার, বাচ্চা হইতে গেলে যে কষ্টটা হবে ও তো পুরো সারা বছরের কষ্টের থেকেও বেশি হয়ে যাবে। ও বাচ্চা হওয়ার সময় হ্যাঁ ঠিকই, ওটা আচ্ছা, এবার দেখো যে এখানে আমাদের রসচক্রের প্রধান কারণ হলো 5 নম্বর পয়েন্টটা, এটাও জ্ঞানমূলক কোশ্চেন, যে রসচক্রকে সন্তান ধারণে অক্ষমতার জন্য রসচক্রকে তাই সন্তান ধারণে অক্ষমতার জন্য জরায়ুর কান্না বলা হয়। অর্থাৎ আমরা এটা একটু সাজিয়ে লিখবো, জরায়ুর কান্না কাকে বলে। যে হ্যাঁ, সন্তান ধারণে অক্ষমতা হওয়ার কারণে যে রসস্রাব হয় সেটাকে বলা হয় জরায়ুর কান্না। এটুকু লিখলেই হবে। সন্তান ধারণের অক্ষমতার জন্য যে রসচক্র এই যে মাসিক হয় তাকে বলা হয় জরায়ুর কান্না, এটুকু বললেই হবে। জরায়ুর কান্না কাকে বলে। এরপরে দেখো রসচক্রের প্রক্রিয়া। প্রায় 80% নারী রসচক্র শুরুর 1-2 সপ্তাহ আগে থেকেই কিছু উপসর্গ বুঝতে পারে। এটা এমসিকিউ। এরপরে দেখো এরপরে দেখো রসচক্রকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটাকে বলা হয় যে ডিম্বাশয় চক্র আর একটা জরায়ু চক্র। এইগুলো এমসিকিউ কি। তো দেখো যে রসচক্রের মনে রাখবা, ফল মনে রাখবা, তাহলে মনে থাকবে। ডিম্বাশয় চক্রের মধ্যে ফল হয়, ডিম্বাশয় চক্রের মধ্যে ফল হয়। ফতে কি হয়? ফলিকুলার পর্যায়ে। লতে কি হয়? লুটিয়াম পর্যায়ে। তাহলে ডিম্বাশয়ের মধ্যে ফল হয়, ডিম্বাশয়ের মধ্যে ফল হয়। আর এটা মনে রাখবা, জরায়ুর খবর আছে, জরায়ুর খবর আছে। তো দেখো জরায়ুর খবর আছে কেন? দেখো রতে তো রসস্রাবীয় পর্যায়ে, একটু শেষের দিক থেকে বলো। বতে হলো বর্ধনশীল পর্যায়ে, খতে হলো ক্ষরণশীল পর্যায়ে। তাহলে কি জরায়ুর খবর আছে, বা শুধু খবর মনে রাখবে, মানে দুইটা ফেজ এটা। হ্যাঁ, তো জরায়ু চক্রের মধ্যে রসস্রাবীয় চক্র আছে, বর্ধনশীল পর্যায়ে আছে, ক্ষরণশীল পর্যায়ে আছে। আর ডিম্বাশয় চক্রের মধ্যে ফল হয়, ডিম্বাশয় চক্রের মধ্যে ফল হয়। আর ওটা কি হয়? যে জরায়ুর খবর আছে, জরায়ুর খবর আছে, খবরই তো আছে। কারণ যদি বাচ্চা না হয় তাহলে তো জরায়ুর খবরই আছে, মানে কি মাসিক হবে না, তাহলে তো খবর আছে।
এই আর কি। হ্যাঁ, 8টার খবর। মানুষের রক্তচক্র 3টি ভাগে ভাগ করা, এটা সৃজনশীল, এখান থেকে লিখতে হবে সৃজনশীল। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে আমি একটু আগে বলি কি কি ঘটনা ঘটে, একটু দেখো। আগে আমি একটু গণনা করি। হ্যাঁ, তাহলে এটা পরে বুঝতে সুবিধা হবে। যে একটা বাচ্চার ধরো যখন বাচ্চা অবস্থা যখন হচ্ছে না, মানে অর্থাৎ মাসিক হচ্ছে না, তার মানে কি, তার হলো পিটুইটারি গ্রন্থি থেকে ফলিকল স্টিমুলেটিং হরমোন এখনো নিষ্কাশন শুরু হয়নি বলেই তার মাসিক হচ্ছে না। বুঝতে পেরেছো? আবার কোন ছেলেদের ধরো যে স্বপ্নদোষ হচ্ছে না, তার মানে হচ্ছে যে তারও ফলিকল স্টিমুলেটিং হরমোন এখনো বের হয়নি, সেই জন্য তার হচ্ছে স্বপ্নদোষ হচ্ছে না। যখন থেকে তার স্বপ্নদোষ হয় তখন থেকেই হচ্ছে যে সে বুঝতে পারে আর কি। হ্যাঁ, যেমন আমার একটা ভাগ্নি আছে, ওই ভাগ্নির হচ্ছে যে নাকি প্রথম যখন আর কি হয়েছে, ওর একটু আগে মানে 10 বছর বয়সে হয়েছে, তো এখন সে নাকি তার আম্মাকে বলছে যে আমার হচ্ছে এই প্রস্রাব করার জায়গা দিয়ে রক্ত বের হচ্ছে। তো ও খুব ভয় পেয়ে গেছে, তাহলে তো আমার মনে হয় কিডনি মিডনি সব শেষ। ও বুঝতে পারছে না ব্যাপারটা। হ্যাঁ, ছোট বেশি বুঝতে পারছে না, আমার শেষ, আমি বাঁচবো না। জানো আমার হচ্ছে হঠাৎ করে দেখছি আমার প্রস্রাব করার জায়গা দিয়ে, ওর কাছে ওটাই মনে হয়েছে, আমার প্রস্রাব করার জায়গাতে রক্ত বেরিয়ে যাচ্ছে, আমি তো মারা যাচ্ছে, আমি বাঁচবো না, আমাকে এখনই হাসপাতালে নিয়ে চলো। তো কান্নাকাটি শুরু করেছে হোয়াইট ঠালে, যে কারণ জীবনে প্রথম হয়েছে, যে স্বাভাবিক ও যদি না বুঝে, ওর এই জ্ঞানটা নাই, মানে 10 বছর বয়সে ওর হয়েছে, যার জন্য আরো ছোট, তো কান্নাকাটি শুরু করছে। এখন কি করে বুঝাবে বলো, ওকে কি করে বুঝাবে, এখন তো ছোট মানুষ, কি বুঝাইছে না তো এখন বুঝতে পারছি না। ওর আম্মা হাসছে, বলছে কি আমি মারা যাবার তুমি হাসছো, আমি মারা যাবার তুমি হাসছো, তখন হাসি তারা তো কিছু বলার নাই। বলছে যে এখন আমাকে কেন নিয়ে যাচ্ছ না হাসপাতালে, আমি তো মারা যাবো, আমার ভিতরে মনে হয় এই ইয়েটি সব শেষ, আমার রক্ত বের যাচ্ছে, আমি মারা যাবো, এই বলে কান্নাকাটি করছে। ডাক্তারের কাছেও দিয়ে যাচ্ছে না, ওর আরো কান্নাকাটি, আমার ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে না কেন, আমি তো মারা যাবো, এইরকম আর কি অবস্থা। তো তাহলে কখন হচ্ছে এটা? হ্যাঁ হ্যাঁ, একটু ধারণা দেওয়া উচিত, কারণ যদি ধরো একটু ধারণা দিত তাহলে কিন্তু ওই ভয়টা অস্বাভাবিক। হ্যাঁ, বাচ্চারা কিভাবে ধারণা দিবেন সেটা বলেন না, যখন আমি নিজেই জানতাম না, মানে ক্লাস 10 এর আগে নিজেই জানতাম, 10 এর লাস্টে যে জানতাম পারছি এগুলো সব কিছু তো হবে না, তোমার বাচ্চাকে তুমি ধারণা দিবা, তোমার বাচ্চা ভালো সচেতন গার্ডিয়ানের কাজ। হ্যাঁ, না তুমি শোনো, তুমি কেমনি কি যখন 9 বছর হবে, 10 বছর তো হয়ে যেতে পারে, 9 বছর পর থেকে তুমি বলবা একটু, আর ওর তো একটু বুদ্ধি হবে, বুঝতে পারবে। দেখো হ্যাঁ একটু ধারণা দিতে হবে, তাই না? সবার এটা সবারই হয়, এটা ভয় পাওয়ার কোনো কারণ নাই। না, এই বিষয়গুলোতে সবার ফ্রি হওয়া উচিত, সেটা হ্যাঁ, বলতে হবে, মা আমাদের হোক তো বাবা সমস্যা, হোক। তাই না? ছেলেদেরকেও স্বপ্নদোষের ব্যাপারটা এটাও জানানো উচিত, বুঝতে পারছো? যাই হোক, তো এটা কিন্তু তোমরা আর কি মনে রাখবা, নাতিন বিশেষ করে বলবে না মনে হচ্ছে, তুমি না বলবা, কেমন বললে তাহলে তুমি বলবা না, তোমার বউকে দিয়ে বলা কথা, ছেলে মেয়ের সাথে যথেষ্ট ফ্রেন্ড। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো কি কি ঘটনা ঘটে, একটু আমি মুখে বলি প্রথমে, মানে একটু দেখো ছবিতে যে ফলিকল স্টিমুলেটিং হরমোন ক্ষরণ, এইদিকে তাকাও, বড় আছে ওদের লাগছে বড় না স্যার, এটা বাস্তব, ওর হাত থামে গেছে তোর মাথার উপরে দেখো, ওর হাত দেখো। ভাই আচ্ছা আমি নিচে নামাই দিচ্ছি তাহলে। স্যারের বেঁচে গেছে। 2 মিনিটে এসি দিয়ে কিছুই হবে না। স্যার 2 মিনিট আছে 16 ডিগ্রিতে দেন, 2 মিনিট 16 ডিগ্রিতে দেন। আচ্ছা দেখো, এটা একটু আমরা শুনে নিই, তাহলে বানায় লিখতে পারবা। তাহলে প্রথমে যেটা হয়, প্রথম পয়েন্টটা কি বলছে, রসস্রাবপ্রিয় পর্যায়, মানে একবার রস মাসিক হয়ে গেছে, মনে করো রক্ত বের হয়ে গেছে, তারপরে হচ্ছে, তো যখনই রক্ত বের হয়ে গেল তারপরে পুনরায় আবার ফলিকল স্টিমুলেটিং হরমোনের কারণে কি হলো, ডিম্বাশয়ের মধ্যে পরিবর্তন। ডিম্বাশয়ের মধ্যে প্রথমে ফলিকল হয়, একটা হয় না কিন্তু, বলা হচ্ছে 10,000টা ফলিকল হয়। স্যার কোনটা আগে ঘটে, এই হচ্ছে ডিম্বাশয় চক্র মানে না জরায়ু চক্র আগে? না, প্রথমে আসলে এখানে শুরু করতে তোমাদের বইয়ে রসস্রাবীয় পর্যায় থেকে। রসস্রাবীয় পর্যায় মানে কি, যে যে একবার রসস্রাব হয়ে গেছে তারপরে আর কি কি হয় সেটা, এটা কিন্তু জীবনের প্রথম যে শুরু সেটা যদি হইতো তাহলে কিন্তু প্রথমে রসস্রাবীয় পর্যায়ে লিখতো না, এটা চলমান একটা প্রক্রিয়া হিসেবে প্রথম পয়েন্ট হলো রসস্রাবীয় পর্যায় হিসেবে। কিন্তু একটা ছোট বাচ্চা তার তো প্রথমে রসস্রাবীয় পর্যায় হবে না, চক্র হইছে, তাই না? তারপরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা তো এটা দেখাইছে চলমান প্রক্রিয়ার ক্ষেত্রে প্রথম পর্যায় হলো রসস্রাবীয় পর্যায়, মানে একবার রসস্রাব হয়ে গেছে তারপর কি হবে, তাহলে ফলিকল স্টিমুলেটিং হরমোনের কারণে আবার ডিম্বাশয়ের মধ্যে
কি হচ্ছে ফলিকল তৈরি হচ্ছে, এক পর্যায়ে ফলিকলগুলো নষ্ট হয়ে যায় কিন্তু মানে মাসিক হয়ে যায়, আবার নতুন করে তৈরি হচ্ছে, সেল ডিভিশন হচ্ছে। হ্যাঁ, তো এখন গ্রাফিয়ান ফলিকল হলো, তাই না? ঠিক 14 থেকে 15তম দিনে ডিম্বপাতের ব্যাপারটা ঘটে এবং ডিম্বপাত হয়ে গেলেই এই গ্রাফিয়ান ফলিকল বা বৃহৎ আকৃতির যে ফলিকল সেটা তখন হলো গ্রুপ হয়ে যায়, ওটার নাম হলো কর্পাস লুটিয়াম। ওটার নাম হলো কর্পাস লুটিয়াম। কর্পাস লুটিয়াম কিন্তু প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেন হরমোন ক্ষরণ করতে পারে, এই তখন বন্ধু হিসেবে কাজ করে প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেন হরমোন ক্ষরণ করতে পারে। আচ্ছা, তো এখন কথা হলো যে প্রোজেস্টেরনের মেইন কাজ কি? যে প্রোজেস্টেরনের মেইন কাজ হলো যে এই যে এন্ডোমেট্রিয়াম স্তর, ভিতরের যে স্তর, সেই ভিতরের স্তরকে পুরো করা, এখানে রক্তচালক সমৃদ্ধ করা, নতুন নতুন সেল ডিভিশন করা এবং এক পর্যায়ে এটাকে 5 থেকে 6 মিলিমিটার চওড়া করে ফেলা। এটা প্রোজেস্টেরনের কাজ। রিয়াক্টরে এই রিয়াক্টরে এরকম করে ফেলতে হবে, মানে একবার আশ্রবে হয়ে গেছে, তারপরে এর আবার পুনর্গঠন হচ্ছে। তাহলে পুনর্গঠন মানে কি? বর্ধনশীল পর্যায়ে। বর্ধনশীল পর্যায়ে প্রোজেস্টেরনের কারণে এটা কি হয়? বড় হতে থাকে এবং এটা যখন পরিণত হয়ে গেছে তখন যদি অ্যাম্পুলাতে শুক্রাণু না আসে তাহলে কি হবে? তখন হলো যে যেই প্রোজেস্টেরনটা এটার বৃদ্ধি ঘটাচ্ছিল, ইস্ট্রোজেন হরমোন কি করতেছিল? যে নতুন ফলিকল তৈরিতে বাধা দেয়, মানে ফলিকল স্টিমুলেটিং হরমোনকে আসতে বাধা দেয়, মানে নতুন করে আর তুমি ফলিকল তৈরি করো না। ইস্ট্রোজেনের কাজ হলো আসেই তো, এখানে তো ফলিকল এখনো ধরো আছে, তাই হলো ইস্ট্রোজেন যে কাজটা করে যে এ কি করে? নতুন করে যেন গ্রাফিয়ান ফলিকল না হয়, তাহলে তো ডিম্বাণু হতেই থাকবে। হ্যাঁ, হতেই থাকবে, তো ওটা বন্ধ করতে সাহায্য করে ইস্ট্রোজেন। হ্যাঁ, তো এখন প্রোজেস্টেরন কিন্তু শরীরে তাপমাত্রাও সৃষ্টি করে, মানে তাপ বাড়িয়ে দেয় শরীরে। ওই জন্য অনেক সময় 14 থেকে 15তম দিনে ওই সময় শরীরে একটু গরম থাকতে পারে মেয়েদের, এটাকে জ্বর ভাব মনে করে মেয়েরা। প্রতি মাসেই আর কি, প্রতি মাসেই দেখা যাচ্ছে যে আসা যায়। হ্যাঁ, অনেকদিন ধরে থাকে না, এই 2 দিন মতো 1-2 দিন দেখা যায় ওর শরীরে একটু গরম ও যখন মনে হবে, হ্যাঁ, মনে হচ্ছে যে একটু শরীর কেউ অ্যাডজাস্ট হয়ে যাবে, কিছু মনে করে না। আর যদি আল্লাদি বউ হয় তাহলে ওটাকে অনেক কিছু মনে করবে। হ্যাঁ, তাহলে ওটা যে আমার জ্বর হচ্ছে বা সেই অনেকে পেটও ব্যথা করে। হ্যাঁ, পেটও ব্যথা করে, একটু জ্বর ভাব, একটু শরীরের মধ্যে একটু অন্যরকম ইয়ে হয় আর কি, এটা হয়। তো এখন হচ্ছে যে প্রোজেস্টেরন তো শরীরে তাপমাত্রা বাড়ালো এবং হচ্ছে ইস্ট্রোজেনের কাজ হলো নতুন ফলিকল তৈরি হতে দিচ্ছে না, এটা বড় হচ্ছে। এখন বড় হয়ে গেছে কমপ্লিট, এবার দেখা যাচ্ছে যে তোমার এ আসে দেখলো যে শুক্রাণু কিচ্ছু নাই, তখন কিন্তু এর তো একটা হায়াত আছে, ওই হায়াতে কিন্তু এই কাছাকাছি আসে জায়গায় এসে ও ভেঙে যাবে। তো ও যখন ভেঙে যায় তখন হচ্ছে সেখানকার থেকে কিছু এনজাইম ক্ষরণ করে এটা কিছু ক্ষত করে, হ্যাঁ, এর মধ্যে থেকে। আর পাশাপাশি কি হয়? এদের সাপোর্ট, এই যে প্রোজেস্টেরন, এটা আসাও বন্ধ হয়ে গেছে, কারণ নিষেধ হয়নি। তাহলে এই এখানকার সাপোর্ট, এই যে কর্পাস লুটিয়াম যে প্রোজেস্টেরন দিচ্ছিল, ও আসা বন্ধ হয়ে গেল। 15তম দিনের পরে ও আর আসবে না। আর যদি না আসে তাহলে যেই সাপোর্টে এই মোটার তাজা হয়েছিল, হ্যাঁ, এখন ধরো ইসরায়েলকে আমেরিকা যদি সাপোর্ট দেয় বা ইউক্রেনকে আমেরিকা যদি সাপোর্ট দেওয়া বন্ধ করে দেয় তাহলে রাশিয়া কিন্তু দখল করে নেবে, ব্যাপারটা এরকম না? তো এখন সাপোর্ট দিচ্ছে না, তখন এখানকার রক্ত জালক টালক সব ছিঁড়ে যাবে, পুষ্টি পাচ্ছে না, তো প্রোজেস্টেরন থেকে পুষ্টি পাচ্ছিল, রক্ত জালক ছিঁড়ে যাবে। পাশাপাশি ওই যে সেকেন্ড ও তো মরে গেছিল, ওরও কিছু এনজাইম এইগুলাকে ক্ষত বিক্ষত করে দিচ্ছে, সব মিলে তখন এইগুলা সব ভেঙে গেছে রক্ত জালক, তখনই কিন্তু রক্ত বের হতে শুরু করছে এবং এটা ক্লিয়ার হতে 3 থেকে 5 দিন সাধারণভাবে লাগে। তাহলে এটা তখন হলো যেটাকে আমরা রসসাপ পর্যায়ে করছি। বৃদ্ধি পর্যায়ে তো প্রোজেস্টেরন 5 থেকে 6 মিলিমিটার বড় করলো, তাই না? আর রসসাপ পর্যায়ে বলতে যে যখন হচ্ছে প্রোজেস্টেরনের সাপোর্ট আর আসে না, তখনই কিন্তু রসসাপ পর্যায়ে শুরু হয়ে গেল, অর্থাৎ এগুলো রক্তজালক ছিঁড়ে গেল, কোষগুলো নষ্ট হয়ে গেল, সবকিছু মিলে তখন আবার এই যে সেকেন্ডারি ওসাইট ডিম্বাণু সবকিছু মিলে তখন হচ্ছে এটা তো নাই। এটা থাকলে কিন্তু প্রোজেস্টেরনের সাপোর্ট সারা জীবন থাকবে। সেকেন্ডারি কেন বলা হচ্ছে? হ্যাঁ, ও সেকেন্ডারি ওসাইট বলা হচ্ছে কেন? এটা আমরা যে উজেনেসিস প্রক্রিয়াতে দেখব, ওখানে আছে। এটাকে আসলে সরাসরি ডিম্বাণু না বলে সেকেন্ডারি ওসাইট বলা হয়, যদি ওই ডিম্বাণু আছে। হ্যাঁ, তো ডিম্বাণু প্রাথমিক ডিম্বাণু বলা হয় সেকেন্ডারি ওসাইটকে। হ্যাঁ, নিষিক্ত ডিম্বাণুটা নষ্ট হয় না, তো নিষিক্ত ডিম্বাণু নষ্ট হয় না, কারণ এই তো সাপোর্ট দিচ্ছে, এই সাপোর্টটা অফার কারণে। হ্যাঁ, কিন্তু স্যার অনেক সময় মিসক্যারেজ হয় তো। হ্যাঁ, মিসক্যারেজ হয়,
এই যে হরমোনাল সাপোর্ট, প্রতিষ্ঠান ধরো ঠিকভাবে আসছে না, হ্যাঁ ভুলবশত মানে খাওয়া দাওয়ার এদিক সেদিক ভেজাল খাওয়ার বা অন্য ওষুধের সাইড এফেক্ট, প্রতিষ্ঠান কোনো কারণে যদি আসা বন্ধ হয় তাহলে মিসক্যারেজ হবে। প্রতিষ্ঠান আসা যদি বন্ধ হয়ে যায় তাহলে মিসক্যারেজ হবে, কারণ ও তো পুষ্টি আসছে না। অ্যান্টিবায়োটিক নিলে তো স্যার মিসক্যারেজ হয়। হ্যাঁ হ্যাঁ অ্যান্টিবায়োটিক তাই, অ্যান্টিবায়োটিকের কাজ কি, ও বহিরাগত কাউকে অ্যান্টিবায়োটিক ওষুধ বহিরাগত জিনিসকে ধ্বংস করার কাজ তো করে। হরমোন নষ্ট করে ফেলে। হ্যাঁ হরমোন নষ্ট করে, বিশেষ করে এই জায়গাগুলোকে ও বহিরাগত মনে করে। তখন ওই যে বাইরের যে ইয়ে আসছে না, বাইরের যে শুক্রাণু আসছে না, ওটা তো বহিরাগতই। অ্যান্টিবায়োটিক দিলে ওই শুক্রাণু, এর মধ্যে শুক্রাণু আছে, বলে তুই বাহিরাগত, তুই কেন এখানে কি করছিস, তখন ও মারি ফেলে। এবং সত্যি বলতে যে শুক্রাণু যে অনেকগুলো আসে, 40 কোটি আসে না, বেশিরভাগ শুক্রাণু মারা যায় কিন্তু ইয়ের কারণে, ওই যে শ্বেতকণিকার কারণে। শ্বেতকণিকা ওদেরকে দেখে দেখে ফায়ার করে থাকে, এই এতগুলা কেন আসছে, এই তোরা কে রে। হ্যাঁ এর মধ্যে যে ফায়ার থেকে বাঁচে যায়, যে মনে করো একটা বাঁচে যায়, হ্যাঁ যেমন ধরো আজকে হাসনাত আব্দুল্লাহ যদি মারা যেত তাহলে কি আর ইয়ে হতো, আন্দোলন সফল হতো না হয়তো বা। তো তাহলে এখন যারা বেঁচে গেছে তারা এখন ধরো দেশ কাঁপাচ্ছে, তো ঠিক না। আবার ৭১-এও যদি মনে করো সবগুলা ইয়ে হয়ে যেত তাহলে কি হতো, তাহলে তো ওরকমই আগের মতোই থাকতে হতো, মানে অর্থাৎ একটা দেশ হয়ে থাকতো আর কি। তো এরকমই আর কি ঘটনা ঘটে যে শ্বেতকণিকা তোমার হচ্ছে সবাইকে ফায়ার করতে থাকে। এর মধ্যে থেকে বেঁচে যাওয়া যারা, তারাই হলো বিপ্লব ছিনিয়ে আনে, মানে নতুন কিছু, নতুন দেশ। এই যে নতুন দেশ মানে নতুন বাচ্চা হলো না, ওটাই নতুন দেশ মনে করো, নতুন দেশের জন্ম হয়ে বাসা যাবা। আচ্ছা আচ্ছা বাচ্চা টাচ্চা হোক তারপরে তো যাওয়া, মানে মিষ্টি মিষ্টি খাইয়ে যাওয়া না। আচ্ছা ফলনশীল পর্যায়ে পর্যন্ত শেষ, তাহলে বাসায় পড়ে নিও ওইটা পড়ে দেখবা। আচ্ছা এই রস চক্র পর্যন্ত, ঋতু চক্র পর্যন্ত পড়ে দেখবা না, বুঝার কি আছে। হ্যাঁ